হামে আরও 11 শিশুর মৃত্যু, সাথে নিউমোনিয়া আর ডায়রিয়াকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন ঈদের পর। বন্ধ করা হবে ভূমি সেবায় দুর্নীতি, জনগণের দোরগোড়ায় সহজ প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী। র্যাব সেভাবে থাকছে না, বদলাবে নামও, জানিয়েছেন তথ্য উপদেষ্টা। জুলাই আগস্টের মধ্যে সব গণমাধ্যমের জন্য গ্রহণযোগ্য নীতিমালার প্রতিশ্রুতি তথ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশে হাম ও হাম উপসর্গে গত 24 ঘন্টায় আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1337 জন। হামের সাথে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীদের অবস্থা আরও নাজুক করে দিচ্ছে। একে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। এদিকে ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাম সংক্রমণ ঠেকাতে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেখুন রিপোর্টে। দিন দিনই উদ্বেগ বাড়াচ্ছে হাম সংক্রমণ। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একের পর এক শিশু। গত 2.5 দশকের রেকর্ড ভেঙে বিগত 2 মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত 55,000 ছাড়িয়েছে। মৃতের সংখ্যা 500 ছুঁই। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যে গেল 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও 11 শিশু। নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 1337 জন। হামের সাথে নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে বাবা মায়ের কলিজার ধন। আর কি 5 দিন পর থেকে এরকম র্যাশ বের হয়েছে পুরো শরীরে, এই জন্য হসপিটালে নিয়ে আসছি আর কি। এখন নিউমোনিয়া ধরা পড়ছে, বাচ্চার অবস্থা খুবই খারাপ। ও তো হামের সমস্যা ছিল, আমরা নোয়াখালী থেকে আসছি। হাম এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ওর লিভারের সমস্যা। এখন আবার স্যারের ব্রেনটের একটা সমস্যা দিছে বলছে আর কি, তখন ব্রেনটা আলটা করবো। যার ডিউটি সে চলে গেছেন, আর একজন ডিউটি সে অনবন্ধ আসে নাই। এটা রক্ত জমাট হয়ে গেলে বাচ্চাদের পরে কি করবে? আবার রক্ত নেবে? একটা বাচ্চা, অসুস্থ বাচ্চার বারবার রক্ত দেওয়া কি সম্ভব? নতুন উপসর্গে উদ্বিগ্ন চিকিৎসকরাও। একই সাথে তাদের ভাবিয়ে তুলছে বয়স্কদের হাম আক্রান্তের খবর। আইসিইউতে মাঝে মাঝে কিছুটা সংকট হয়। আইসিইউতে সংকট হয় কেন? কারণ আইসিইউতে তো আমাদের কন্টিনিউয়াসলি পেশেন্ট আপডেট হয়, স্টেপ আপ হয়, স্টেপ ডাউন হয়। আমাদের মায়ের বুকের দুধটা কিন্তু আমরা বলি লাইভ মিল্ক। লাইভ মিল্ক মানে হচ্ছে এটার মধ্যে কিন্তু জীবিত বিভিন্ন রকমের সেলস, ইমিউনিটি, বিভিন্ন অ্যান্টিবডি সেগুলো কিন্তু আছে। এগুলো আপনি পৃথিবীর কোনো ফর্মুলা ফিডে, পৃথিবীর কোনো মানে আর্টিফিশিয়াল ফিডে আপনি চাইলেও এগুলোকে আনতে পারবেন না। এদিকে হাম সংক্রমণ ঠেকাতে সরকার কার্যক্রম আরও বাড়াচ্ছে। চলছে হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনের পরিকল্পনা। সিরিঞ্জটার শর্ট আমার কিছু হয়েছে, অল্প কিছু, যেটা আমি আজকে কালেক্ট করে আমরা পাঠিয়ে দিয়েছি কিশোরগঞ্জ সহ কয়েকটা ডিস্ট্রিক্টে, এবং কালকে থেকে 11 লক্ষ পাবো। সারা দেশব্যাপী আরও সিরিঞ্জ দিয়ে দেবো। আমার সব আছে, দিয়ে যাচ্ছি নন স্টপ। এবং আবার আমরা সেকেন্ড ফেজ ক্যাম্পেইনিং ইনশাল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে, নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেইনিং শুরু করব। সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড ও কেবিন নির্ধারণে 5 নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই। তিনি বলেন, সেবা দেয়া জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর তেজগাঁয়ে ভূমি ভবনে ভূমি মেলা 2026-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভূমি জমি ব্যবস্থাপনায় যত বেশি আধুনিক ও প্রযুক্তি নির্ভরতা বাড়ানো যায়, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথও তত বেশি সহজ হয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা
আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায়িত্ব সম্পর্কেও আরও সচেতন করবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমিজমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। ভূমি সেবা মেলা উদ্বোধন শেষে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শিশু দিবাযত্ন কেন্দ্রে যান প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে ছোট ছোট শিশুরা আনন্দে মেতে ওঠেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশান বনানী বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত দেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নতুন আইনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আগের রূপে থাকছে না, পরিবর্তন হবে এই বাহিনীর বর্তমান নামও। এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আর গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আশ্বাস দেন, জুলাই আগস্টের মধ্যেই হবে সকলের জন্য একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বর্তমান সরকারের 3 মাসের সার্বিক কার্যক্রম নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, হাম পরিস্থিতি ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নানান পদক্ষেপ উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গণমাধ্যমের অরাজকতা বন্ধে শিগগির স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আশ্বাস দেন মন্ত্রী। গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে এবং সকল অংশীদাররাই একমত যে আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, রেগুলেশন, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। এ সময় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, রাষ্ট্রের একটি এলিট বাহিনী থাকা প্রয়োজন। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে, সম্ভবত বলছি, কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এবং তিনি সেটাও জানিয়েছেন যে এই আইনটা করার জন্য তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি, আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি। তাদের অনেক ভালো ইকুইপমেন্টস আছে, তাদের অনেক ভালো প্রশিক্ষণ আছে, সবকিছু মিলিয়ে সেজন্য একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে। উপদেষ্টা আশ্বাস দেন, শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন আর অপরাধ অনুযায়ী হবে সাংবাদিকদের বিচার। শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়া কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রেও আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব।
যারা অপসাংবাদিকতা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইন না থাকায় ভিন্ন আইনে মামলা হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ সংগ্রহের সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB কর্মকর্তা কর্মচারীদের হামলার শিকার হয়েছেন বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার শুভ মাহফুজ এবং ক্যামেরা পার্সন রাশেদুল ইসলাম বাবুল। এ সময় শুধু ছবি নিতে বাধা দিয়েই ক্ষান্ত হয়নি, তারা মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে। এই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। এভাবেই বাংলা ভিশনের ক্যামেরা দেখে তেড়ে আসেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই কর্মকর্তা কর্মচারীরা। ভুক্তভোগী সাংবাদিক মাহফুজুর রহমান শুভ জানান, বিদ্যুতের দাম 29% বৃদ্ধির প্রস্তাবে জনজীবনের প্রভাব নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরির অংশ হিসেবে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলমের সাক্ষাৎকার নিতে BREB কার্যালয়ের সামনে যান তিনি। সাক্ষাৎকার নেওয়া শুরু হলেই বাধা দিতে আসেন সেখানকার কর্মচারীরা। এই অবস্থাটা নতুন সরকার আসার পরে আমরা যেটা দাবি করেছিলাম, আচ্ছা আপনারা এখানে কথা বলতেছেন কেন? এক পর্যায়ে বাংলা ভিশন টিমের উপর হামলে পড়েন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। পরে উনি যখন এসে আমাদেরকে সাক্ষাৎকারটা দিবে, ক্যামেরা যখন আমরা অন করেছি ওই একটা গাছের সামনে, তখনই তারা এসে আমাদের উপর হামলা শুরু করে যে এখানে ক্যামেরা কেন অন করছে, এখানে কথা বলা যাবে না। আমাদের কোনো কথাই শুনে না, আমাদেরকে প্রথমে এসে আমার বুকের মধ্যে ঘুষি মারে এরপর প্রথমে ক্যামেরা ধাক্কা দেয়, ক্যামেরাটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর হচ্ছে আবার তখন বাবুল ভাই ছিল, বাবুল ভাই আবার ক্যামেরাটা রোল দিয়ে রাখে। এরপরে তাদেরকে যখন বোঝাতে চেষ্টা করি তখন তারা আমাকে ধাক্কা দিয়ে প্রথমে একটা ঘুষি দিছে, সেটা ক্যামেরা ধারণ করা হয়নি। এরপরগুলো সে তারা যে আমাকে ধাক্কা দিয়ে বিদ্যুৎ ওখান থেকে সরায় দেয়। এরপর প্রায় আধা ঘন্টা আমাদেরকে ওখানে আটক করে জিম্মি করে রাখে এক পর্যায়ে। ভুক্তভোগী ক্যামেরা জার্নালিস্ট RI বাবুলের কথায় উঠে আসে তাদের উপর আক্রমণের ভয়াবহতা। তারা আসলো, আইসা জিজ্ঞেস করলো যেখানে কি করতেছেন, যে স্যারের ইন্টারভিউ, সে কে, শামসুল আলম স্যারকেও তারা চিনে না। তারপরে বলতেছে না এখানে ক্যামেরা বন্ধ করেন। আমি বলছি ক্যামেরা বন্ধ, ঠিক আছে। স্যার যখন রাগ হয়ে ভিতরে চলে গেল তখন আমি ক্যামেরা ধরে রাখছি, ক্যামেরা ধরে রাখছি কেন, সে ক্যামেরা ধাক্কা দিল। গত 16 বছরের দুর্নীতি আড়াল করতেই সাংবাদিকদের উপর এমন হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এমন প্রতিক্রিয়া জানান রিপোর্টার্স ইউনিটির সভাপতি। ন্যাক্কারজনক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এই বিদ্যুৎ খাত বলেন, জ্বালানি খাত বলেন, এইসব খাত থেকে তো আওয়ামী ফ্যাসিস্টরা হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। তো এখনও যারা এই সব জায়গায় বসে আছে ম্যাক্সিমামই হচ্ছে তাদের লোক। তোরা এখন সাংবাদিকদের দেখলেই মনে করে যে আমাদের অতীতের যে আমরা চুরি করেছি সেই চুরির তথ্য ফাঁস করার জন্য মনে হয় আসছে। আমার মনে হয় এই সূত্র ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই যে এর সাথে যারা জড়িত REB তাদেরকে শনাক্ত করবে, শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে। সাংবাদিক হেনস্থা ও হামলার বিষয়টি নিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB এর চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। তার অফিসে গেলে দীর্ঘ অপেক্ষার পরও দেখা করার অনুমতি মেলেনি। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন জনসংযোগ বিভাগের কর্মকর্তারা। এখন আমি চেয়ারম্যানের কাছে যাব, আপনি আমাকে একটু চেয়ারম্যানকে। পরে ক্যামেরার সামনেই অফিস ত্যাগ করেন চেয়ারম্যান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ডের অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমের সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলমান রয়েছে। রামিসাকে নৃশংসভাবে হত্যার পর পাশের ফ্ল্যাটের দম্পতি লাশ গুম করার চেষ্টা করেছিল বলে জানান তিনি। মঙ্গলবার রাতে পল্লবী থানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম।
হত্যার পর মূল অভিযুক্ত সোহেল রানা বাসার গ্রিল কেটে পালিয়ে গেলে গতকাল সন্ধ্যার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করা হয় তাকে। পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। সোহেল ও তার স্ত্রী বাড়ি নওগাঁর সিংড়ায়। এর আগে মঙ্গলবার সকালে পাশের বাসায় রামিসার খণ্ডিত লাশ পায় এলাকার মানুষ, পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। যৌন ক্রিয়া হয়েছে কিনা প্রাথমিকভাবে যেটা আমরা ধারণা করতেছি, এটা এখনো তদন্তের বিষয়। ছেলেটার বিরুদ্ধে যে আমরা সিডিএমএস চেক করলাম, তার দেখি নাটোরেও একটা মামলা আছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং তার ওয়াইফের যে বক্তব্য থেকে যেটা আমরা পাইছি সে সম্ভবত পারভার্টেড টাইপের, বিকৃত যৌন রুচি সম্পন্ন একটা লোক। জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও 29 মামলার আসামি মোহাম্মদ রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে 3টি হত্যা, হত্যা চেষ্টা, মাদক ও বিস্ফোরক সহ মোট 29টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল সে। এর আগেও একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আত্মগোপন করে পিচ্চি রাজা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হামে আরও 11 শিশুর মৃত্যু, সাথে নিউমোনিয়া আর ডায়রিয়াকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন ঈদের পর। বন্ধ করা হবে ভূমি সেবায় দুর্নীতি, জনগণের দোরগোড়ায় সহজ প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী। র্যাব সেভাবে থাকছে না, বদলাবে নামও, জানিয়েছে তথ্য উপদেষ্টা। জুলাই আগস্টের মধ্যে সব গণমাধ্যমের জন্য গ্রহণযোগ্য নীতিমালার প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।